আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তর লেখা কুয়াশা। শোনা গেল বাইরে সেই শব্দটা। বাইরের এলো মেলো বাতাস আর বৃষ্টির শব্দ থাকা সত্ত্বেও শোনা গেল সেই শব্দটা, স্পষ্ট শোনা গেল। বন্ধ দরজার গায়ে কে যেন বারবার ধাক্কা দিচ্ছে। সবাই আমরা বসেছিলাম ফায়ার প্লেসটার চারপাশে, আগুনকে ঘিরে বসেছিলাম আমরা। কারণ যতই আমরা ব্যাপারটা বিশ্বাস করি না বলে উড়িয়ে দিই না কেন, মনের মধ্যে কোথাও যেন একটা কিন্তু সবারই থেকেই যাচ্ছে। কারণ পৃথিবীতে এমন কিছু কিছু ব্যাপার ঘটে যা সহজ বিচার বুদ্ধিতে অসম্ভব ও অবিশ্বাস্য বলে মনে হলেও সেটাকে মন থেকে একবারে মুছে ফেলা সম্ভব হয় না। তাই বোধহয় মনে হয়েছিল গভীর রাত্রে আমাদের দরজায় কেউ আঘাত করবেই, আর সে আঘাতের শব্দ আমরা শুনতেও পাব। সুধাংশুই শব্দটা প্রথম শুনেছিল। কথার মাঝখানে সেই বাধা দিয়ে বলেছিল, এই চুপ। কি রে, কি হলো অলোক, শুনতে পাচ্ছিস না? অলোক বিরক্তির সঙ্গে বলে, আরে কি শুনবো, বলবি তো? আমি তো কিছু শুনতে পাচ্ছি না, বাইরে তো শুধু ওই বৃষ্টির শব্দ আর শস্য শব্দ। আবার সুধাংশু বলে, কেন, দরজায় ধাক্কা দিচ্ছে, শুনতে পাচ্ছিস না? এবার সুধাংশু কানটা খাড়া করে শুনবার চেষ্টা করে, তারপরে বোঝে সুর কথাটা মিথ্যে নয়, সত্যিই তো, সত্যি কে যেন বাইরের দরজায় বারবার করাঘাত করছে। ব্যাপারটা উপলব্ধির সঙ্গে সঙ্গেই চার জোড়া কান সজাগ হয়ে ওঠে। গায়ের মধ্যে একটা অদ্ভুত শিরশিরে ভাব জেগে ওঠে। সেটা ভয় না অন্য কিছু বোঝার উপায় নেই। প্রত্যেকেই প্রত্যেকের মুখের দিকে তাকালো, তারপর তাকালো নিজেদের হাত ঘড়ির দিকে। রাত তখন ঠিক 12:30। ফায়ার প্লেসের আগুনটা যেন কেমন ঝিমিয়ে এসেছে। হঠাৎ খিচিয়ে ওঠে সুধাংশু চাপা গলায়, সব বাড়াবাড়ি তোদের! তখন বারবার করে বলেছিলাম চল একটা হোটেলে গিয়ে উঠি, সেখানে সকলে একটা ঘরে থেকে আনন্দ করব, তা না। সুধাংশুর কথাটা শেষ হলো না, আবার সেই শব্দ, দরজার গায়ে কে যেন বারবার করাঘাত করছে। বিনয় এতক্ষণ চুপ করেছিল, হঠাৎ সে কম্বলটা গা থেকে ফেলে উঠে দাঁড়ালো, বলল, ননসেন্স, ভয়ই সব মরল। অমন করে যে ধাক্কা দিতে পারে সেটা ভূত নয়, নিশ্চয়ই কোনো মানুষ, আর হাওয়াতেও ওরকম ধাক্কা দেওয়া যায় না। অলোক ভয় ভয় বলে, আরে কি হলো, উঠলি কেন বিনয়? বিনয় একটু বিরক্তি স্বরে বলে, আই মাস্ট সি, আমাকে দেখতেই হবে। সুধাংশু এবার তোতলাতে থাকে, তোতলাতে তোতলাতে বলে, তুই 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 কি খেপে গেলি বিনয়? বিনয় বলে, না খেপিনি এখনো, তবে তোরা যা শুরু করেছিস খেপতে বেশিক্ষণ বাকি নেই মনে হয়। কথাগুলো বলতে বলতে বিনয় দৃঢ় পায়ে এগিয়ে যায় দরজার দিকে। আলোক বাধা দেয়, কিন্তু বিনয় শোনেই না। বিনয়, অলোক, সুধাংশু আর আমি দার্জিলিংয়ে এসেছিলাম বেড়াতে। পুজোর কিছু পরেই, নভেম্বরের গোড়ায়, হঠাৎ খেয়াল হয়েছিল বিনয়েরই, শীতে দার্জিলিংটা কেমন লাগে একবার দেখা গেলে হয়। সকলেই সঙ্গে সঙ্গে আমরা সায় দিয়েছিলাম, আর ঠিক হয়েছিল আমরা সবাই মিলে দার্জিলিং বেড়াতে যাব। সেখানে দিন 15 থাকব কোনো একটা ভাড়া বাড়ি নিয়ে। সেখানে পৌঁছেই বাড়িটা খোঁজ করা যাবে, কারণ আমরা সবাই জানতাম এখন অফ সিজন, ঘর ভাড়া পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার হবে না। কিন্তু তার আর প্রয়োজন পড়ল না। শিলিগুড়ি থেকে ট্রেনে আসতে আসতে উলংথাপা নামে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি আমাদের কথা শুনে বললেন,
ঠিক যে রকমটি নিরিবিলি আপনারা খুঁজছেন, ঠিক সেই রকম পাহাড়ের কাছে একটা বাড়ি আছে বটে, তবে বাড়িটার একটু দুর্নাম আছে, বুঝলেন? বিনয় ভদ্রলোকের মুখের দিকে তাকায়, বলে, দুর্নাম মানে? ভদ্রলোক খানিকটা গম্ভীর হয়ে বলে, মানে লোকে বলে ওই ওই বাড়িটায় নাকি ভয় ঠয় আছে, বুঝলেন? বিনয় নিজেও এবার গম্ভীর হয়, বলে, কিসের ভয়? ভূতের? ভদ্রলোক আমতা আমতা করে বলে, তা তো ঠিক জানি নে, তবে কেউ নাকি রাত্রে দরজা ধাক্কা দেয় শুনেছি। এবার বিনয় হেসেই ফেলল, বলল, মাত্র ধাক্কা দেয়? ভদ্রলোক বলে, না না, তা নয়, দুবার দুজন ভদ্রলোক সব জানাশোনা সত্ত্বেও সেখানে গিয়ে উঠেছিলেন, একজনকে প্রথম রাত্রে আর অন্যজনকে তৃতীয় রাত্রে। এবার আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কি? তিনি বললেন, মৃত অবস্থায় পাওয়া যায়। তার কথা শেষ হলো না। বিনয় বলে, ননসেন্স। ঠিক আছে মিস্টার থাপা, আপনি যদি ব্যবস্থা করে দিতে পারেন আমরা ওই বাড়িতে উঠব। ভদ্রলোক খানিকটা বিস্ময়ের সঙ্গে বলেন, উঠবেন? বিনয় বলে, নিশ্চয়ই, একবার দেখি আপনার গল্প কদ্দূর সত্য আর কার কাছে ভাড়া দেব, একটু ডিটেলসটা দিলে ভালো হয়। ভদ্রলোক যেন তৃপ্তির সঙ্গে বলে, আরে আরে, ভাড়া কিছু দিতে হবে না। বিনয় বলে, ভাড়া দিতে হবে না মানে? ভদ্রলোক বললেন, হ্যাঁ, মানে ভাড়া তো আর 4 বছর ধরে হয় না। আপনারা যদি থাকতে পারেন 15টা দিন, লোকেদের ভুল ভেঙে যাবে আর বাড়িটা আমি ভাড়া পাবো। বিনয় বলল, প্রস্তাবটা আপনার মন্দ নয়, ঠিক আছে, ভয় আমরা ভেঙে দেব। কি বলিস অলোক, শিশির, তোদের মত আছে তো? আমরা সবাই সায় দিলাম। তিনি বললেন, তাহলে এক কাজ করবেন, আমি একটা চিঠি দিচ্ছি, রন বাহাদুর নামে লোকের হাতে দেবেন, ওর কাছেই বাড়িটার সব ভার আছে, বুঝেছেন? চাবি ঠাবি সব ওর কাছেই আপনারা পেয়ে যাবেন। বলাই বাহুল্য, ভদ্রলোক একটা চিঠি দিয়ে দিলেন। ঘুম স্টেশনে নেমে গেলেন ভদ্রলোক, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দার্জিলিং শহরে যখন পা রাখলাম আমরা, তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে রন বাহাদুরকে খুঁজে বের করতে একটু বেগই পেতে হলো। সুধাংশু তখন বারবার বলেছিল, ওই ভূতের বাড়িতে কি না গেলে চলে না রে। কিন্তু চিরকাল জেদি আর গোয়ার গোবিন্দটাই বিনয় আমাদের মধ্যে কারুর কথাই শুনতে চায় না। শুধু তাই নয়, সেই সঙ্গে তার একটু সাহসটা বেশি, কারণ তার শরীরের শক্তি সবার চেয়ে একটু বেশি ছিল। সে বললে, কভি নেই, ওই বাড়িতেই উঠব মানে উঠব। মোদ্দা কথা, ভূতের সন্ধান যখন পেয়েছি জীবনে, একবার আমার মনের বাসনা তো পূর্ণ করতেই হবে, না হলে আমি কিন্তু এই দার্জিলিং ছেড়ে যাব না। অলোক বলে, যাবি না মানে? বিনয় বলে, যাব না মানে ভূতের সঙ্গে যতক্ষণ না মোলাকাত হচ্ছে ততক্ষণ যাব না। সুধাংশু বেশ বিরক্ত হয়ে বলে, বুঝলাম, মৃত্যু তোকে সত্যি সত্যি ডেকেছে মনে হয়। বিনয় কথাটা শুনে গম্ভীর হলো, বলল, কোই বাত নেই, এক রোজ তো মরনা হি পড়েগা। সবাই মিলে আমরা বললাম, তবে তাই মরো। যাই হোক, সেই বৃষ্টির মধ্যে রন বাহাদুরকে তো আমরা খুঁজে পেলাম না, কিন্তু হঠাৎ করে মনে হলো রন বাহাদুরই আমাদের সামনে এসে উপস্থিত হলো। বলল, আপনারা কি আমায় খুঁজছেন? আমরা বললাম, তোমার নাম কি রন বাহাদুর? সে বললে, হ্যাঁ। তারপরে একটু হাসলো। ততক্ষণে বৃষ্টিটা একটু থেমেছে। বৃষ্টি ধোয়া দার্জিলিং শহরটা ভারী চমৎকার লাগছে। নিচের উপত্যকা দিয়ে ধূসর মেঘ ভেসে ভেসে যাচ্ছে। লোকটা পৌড়ো, কিন্তু শরীরটা বেশ শক্ত সামর্থ্য। বাঁ হাতটা নেই, একেবারে কনুয়ের ওপর থেকে বাদ দেওয়া। পরিধানে একটা পুরাতন গরম ব্যাটল ড্রেস।
নেপালিরা সাধারণত দাড়ি রাখে না, কিন্তু রণবাহাদুরের মুখে পাতলা দাড়ি। রণবাহাদুর জিজ্ঞেস করে, কিন্তু আপনারা আমার খোঁজ করছিলেন কেন মশাই? আমরা বাড়িটার কথা বললাম আর তার হাতে চিঠি দিলাম। চিঠিটা সে পড়ল না, বলল, হিলনুকে আপনারা থাকবেন? আমরা সবাই মিলে বললাম, হ্যাঁ। দ্বিতীয় আর কথা বলল না রণবাহাদুর। এগিয়ে চলতে লাগলো সরু পথ ধরে। আমরা তার পেছনে পেছনে চলছি। বাড়িটার নাম হিল নুক। বাংলো প্যাটার্নের একটা টিলার ওপরে বাড়িটা। পরিবেশ সত্যিই চমৎকার। গেটের পরই বাগান, জঙ্গল হয়ে রয়েছে অযত্নে। এদিকে ওদিকে কিছু পাহাড়ি ফুল, অর্কিড আর ফার্নের সমারোহ। সামনে একটা টানা বারান্দা, তার লাগোয়া পরপর মাঝারি আকারের খানতিনিক ঘর। ঘরের সঙ্গেই বাথরুম, বারান্দার অন্যদিকে কিচেন। আশ্চর্য, বাড়িটায় গত 2 বছর কেউ বাস করেনি শুনেছিলাম, কিন্তু মনে হলো যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কেউ সকালেই ঝাড়পোছ করে গেছে। কিছু ফার্নিচার রয়েছে বটে, কিন্তু শয্যা নেই। যে কুলিটা আমাদের মাল বয়ে নিয়ে এলো সে একজন স্থানীয় লোক, তিব্বতী রিফিউজি। চাকর একটা আমাদের দরকার ছিল, তাকে বলাতেই সে রাজি হলো বটে, কিন্তু সে বলল রাত্রে সে থাকবে না। বিনয় সঙ্গে সঙ্গে বলল, কোনো ব্যাপার না, তোমায় রাত্রে থাকতে হবে না। ইতিমধ্যে আবার ঘন মেঘ করে বৃষ্টি নেমেছে। রণবাহাদুর বিদায় নিয়ে চলে গেলেন সন্ধ্যার দিকে। তিব্বতী লোকটার নাম গিরি। সঙ্গে আমাদের ছিল কুকার, তাতেই সে রাত্রিতে তৈরি করে দিল খিচুড়ি, আলু আর ডিম সেদ্ধ। তিব্বতীর সাহায্যেই মাঝের ঘরটায় 2টো খাট পেতে আমরা শয্যা তৈরি করলাম। ক্রমে রাত্রি ঘন হতে লাগলো। বৃষ্টি যেন থামেই না, সেই সঙ্গে আবার শুরু হয়েছিল এলো মেলো হাওয়া। অলোক কম্বলটা মুড়ি দিয়ে ফায়ার প্লেসের সামনে জুত করে বসেছিল। বলল, উফ, কি দুর্যোগ রে বাবা! একে শীত দাঁত ভাঙছে, তার ওপর আবার এই দুর্যোগ। বিনয় মোটা একটা চুরুটে অগ্নিসংযোগ করতে করতে বলল, কই বাত নেই, এমনি রাত না হলে কি তেনারা আসেন? আমার মুখ থেকে বেরোলো কথাটা, তেনারা মানে? বিনয় বলল, হ্যাঁ রে, যারা রাত্রেই বাড়িতে এসে দরজায় ধাক্কা দেয়। কথাটা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়ায় বুকটা ধক করে উঠল। সঙ্গে সঙ্গে বাইরে দুর্যোগের ভেতরে ফায়ার প্লেসের অগ্নিশিখা লক লক করে কাঁপছে, দেওয়ালের গায়ে পড়ছে তার কম্পনের ছায়া। বিনয় কিন্তু নির্বিকার। জ্বলন্ত চুরুটটা টানতে টানতে একটা চেয়ারে এসে বসল। তারপর বলল, ইফ হি কামস, অর্থাৎ তিনি যদি আসেন আমি দরজা খুলে দেব। সুধাংশু একটু অবাক, বলে, খুলে দিবি মানে? বিনয় বলে, শুধু খুলে দেব না, তাকে অভ্যর্থনাও করব। দেখ বিনু, ঠাট্টা আর ইয়ার্কির একটা সীমা থাকে। হঠাৎ করে রেগে গেল সুধাংশু। বিনয় বলে, ঠাট্টা ইয়ার্কি মানে? আই এম সিরিয়াস। ব্যাপারটা সুস্থ মস্তিষ্কে সত্যি সত্যি ভেবে দেখলে বড় একটা থ্রিল আছে, কি বলিস? কথাটা আর কেউই এগোলাম না। তারপর খাওয়া দাওয়া হলো এক সময়। বাইরে হাওয়া বৃষ্টি দুটোই বেড়েই চলেছে। ঘরের দরজা জানলা এঁটে সবাই ফায়ার প্লেসের সামনে চাদর কম্বল মুড়ি দিয়ে বসলাম। বসে বসে গল্প করছি এটা ওটা। ঘুমোবার কথা যেন কারুর মনেই নেই। ঘুম কারুর চোখেই আসেনি। সবাই যেন আমরা ভেতর ভেতর কিসের একটা প্রত্যাশায় অধীর হয়ে উঠেছিলাম। অসম্ভবের একটা কল্পনায় যেন উদ্গ্রীব ছিলাম আমরা। এটা ওটা গল্প করছিলাম বটে, কিন্তু সবাই বুঝতে পারি সবারই মন ভাবছে একটাই কথা, আর প্রত্যেকের কান একটি প্রত্যাশায় উৎকর্ণ হয়ে আছে যেন। রাত 11টা, 12টা, 12:30 বেজে গেল। শিশির হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, আরে
আমরা মিথ্যে জেগে আছি, বুঝলি। আমি বললাম, মিথ্যে? সে বললে, নিশ্চয়ই, সে আসবে না, চল গিয়ে শুয়ে পড়ি। সুধাংশু বলে, কে আসবে এত রাতে? বিনয় বলে, কে আবার, যার প্রত্যাশায় আমরা জেগে আছি। কথাটা আর শেষ হয় না, সঙ্গে সঙ্গে কে যেন দরজায় ধাক্কা দেয়। সত্যি দরজায় ধাক্কা শোনা যাচ্ছে। আই মাস্ট সি। কথাটা বলতে বলতেই বিনয় উঠে যায় দরজার দিকে। আলোক যেন মরিয়া হয়ে উঠেছে তাকে বাধা দেওয়ার জন্য। সে বলে, কি হচ্ছে বিনু? বিনু বলে, আরে দরজাটা খুলে দেখি কে এলো এত রাতে আমাদের কাছে। সুধাংশু বলে, দিবি না, কিছুতেই দরজা খুলবি না। কিন্তু সেই সময়ে অস্পষ্ট শোনা গেল একটা নারী কণ্ঠ। সে বলছে, দরজাটা খুলুন না, শুনছেন, দরজাটা একটু খুলে দেন। বিনয় বলে, শুনতে পাচ্ছিস কোনো ভদ্রমহিলা? আলোক বলে, তবু হোক ভদ্রমহিলা, তুই দরজা খুলবি না। দরজায় আবার ধাক্কা পড়ল। সেই নারী কণ্ঠ আবার শোনা গেল। বিনয় কারুর কথাই শুনল না। সে এগিয়ে গেল একবারে দরজার দিকে। অলোক আবার তাকে বাধা দেয়, বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ? বিনয় বলে, আমার নয়, তোর মাথা খারাপ হয়ে গেছে অলোক। একজন ভদ্রমহিলা এই দুর্যোগের রাত্রে বাইরে এত ঠান্ডায় কষ্ট পাচ্ছে, আর তোরা আমাকে দরজা খুলতে দিবি না? অলোক বিনয়ের হাতটা চেপে ধরে। হাতটা ঠেলে সরিয়ে দিয়ে দৃঢ় পদে এগিয়ে যায় বিনয় দরজা খুলতে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এক ঝলক হিমকণাবাহী জলো হাওয়া হু হু করে শব্দ করে ঘরের মধ্যে ঢুকে আমাদের যেন কাঁপিয়ে দেয়। আমাদের চোখের সামনে এক ভদ্রমহিলা ঘরে এসে ঢুকল। বিনয় ততক্ষণে আবার দরজায় খিল তুলে দিয়েছে। সকলেই আমরা একসঙ্গে তাকালাম আগন্তুক মহিলার দিকে। বয়সে তরুণী, 22 কি 23 বছর বয়স। তরুণী বললে শুধু কম বলা হবে, সুন্দরী বলাই তাকে যথেষ্ট। অমন সুন্দর মুখ খুব কমই দেখা যায়। গায়ের রং যেন একেবারে শাঁখের মতো সাদা, ছিপছিপে লম্বা গড়ন, গায়ে একটাও অলংকার নেই। পরনে সাদা পাড়হীন ধপধপে একটা দামি ক্রেপ সিল্কের শাড়ি, অনুরূপ ব্লাউজ। শাড়ি আর জামা জলে ভিজে লেপ্টে আছে গায়ে। মাথায় ঘোমটা টানা কপাল পর্যন্ত। কিছু চূর্ণ কুন্তল জলসিক্ত শুভ্র কপালে লেপ্টে আছে, আর চোখ দুটো যেন স্বপ্নে ভরা, বুঝে আসতে চায়। প্রথম কথা বিনয় বলে, ইস, একবারে যে ভিজে গেছেন দেখছি। মহিলা মৃদু হাসলেন। বিনয় বলে, আমাদের সঙ্গে তো শাড়ি নেই, একটা ধুতি দেব, আপনি বদলাবেন? অলোক ডাক্তার, সে বলে, হ্যাঁ হ্যাঁ, অবিলম্বে, নচেত আপনার কিন্তু নিউমোনিয়াকেও আটকাতে পারবে না। মহিলা আবার মৃদু হাসলেন। অলোক আবার বলে, তাই করো বরং, একটা ধুতি এনে দে তো বিনয়। আপনি গাটা একটু মুছে শুকনো করে নিন। ভদ্রমহিলা খুব শান্ত গলায় এতক্ষণ বাদে উত্তর দেয়, কেন আপনারা এত ব্যস্ত হচ্ছেন? এটা ক্রেপ শাড়ি, এক্ষুনি শুকিয়ে যাবে। অলোক বলে, না না, সেটা হয় নাকি? ভদ্রমহিলা খানিকটা অভ্যস্ত গলায় বলল, তাছাড়া ভেজা আমার অভ্যেস আছে, আজ 3 বছর ধরে ভিজছি। কথাটা যেন আমার কানে এসে ধাক্কা দিল। আমি বললাম, কি বললেন? ভদ্রমহিলা কথাটা পাল্টে দিয়ে বলল, কিছু না, আপনারা ব্যস্ত হবেন না। বলতে বলতেই তিনি একটা খালি চেয়ার দখল করে বসলেন আগুনের সামনে। কিন্তু অলোক তার নিজের কথাটা আবার পুনরাবৃত্তি করল, আপনি কিন্তু শাড়িটা ছেড়ে ফেললেই পারতেন। ভদ্রমহিলা বসতে বসতে বলল, আরে আপনারাও বসুন, ব্যস্ত হবেন না। বিনয় বলে, এক কাপ কফি হোক? তিনি বললেন, না না, কিছু চাই না, আপনারা বসুন। ভদ্রমহিলার কণ্ঠস্বরটা যেন কেমন ক্লান্ত, অস্পষ্ট, একটু জড়ানো জড়ানো। এতক্ষণ যে ভূতের ভয়টা বুকের মধ্যে শিরশির করে কাঁপছিল,
একজন জীবন্ত রক্ত মাংসের তরুণীর আবির্ভাবে সে ভয়টা যেন কেটে গেছে অনেকক্ষণ। সত্যি কথা বলতে কি, ভূতের প্রত্যাশার অবসানে আমরা প্রত্যেকেই যেন বেশ একটা তখন নিশ্চয়তা অনুভব করি। চেয়ারটার উপর তরুণী বসে আছে, কিন্তু আমি যেন একটা কথা কিছুতেই ভুলতে পারছিলাম না। এই প্রচণ্ড শীত, ঝড় জলের রাত্রে সামান্য এই বেশে সিক্ত অবস্থায় এই রাত্রে কোথা থেকে এলো এই তরুণী? কি এর পরিচয়? কথাগুলো ভাবতে ভাবতে আমি তাকিয়েছিলাম তরুণীর দিকেই। আশ্চর্য, গায়ের কাপড়টা ইতিমধ্যে শুকিয়ে উঠেছে। হঠাৎ তরুণী আমার দিকে ফিরে তাকালো, চোখাচোখি স্থির দৃষ্টি। সে দৃষ্টি যেন মনে হয় অন্তরের গভীরতম প্রদেশে গিয়ে বিচ্ছে। ওষ্ঠপ্রান্তে ক্ষীণ একটু হাসির আভাস জেগে ওঠে তরুণীর, এবং সহসা প্রশ্ন করে, কি ভাবছেন বলুন তো? আমি বললাম, আমাকে বলছেন কিছু? ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, আপনাকে। আমি বললাম, মানে আপনি এত রাত্রে? ব্যাপারটা একটু আশ্চর্য নয় কি? তরুণীটি বলল, আপনার মনে অনেক প্রশ্ন, তাই না? তা হবারই কথা। এত রাত্রে এই ঝড় জলের মধ্যে আমি এলাম কোথা থেকে? কেনই বা এলাম? স্বাভাবিক, এগুলো খুব স্বাভাবিক প্রশ্ন। আমরা সবাই যেন চুপ করে বসে আছি, কেউ কোনো উত্তর দিতেই পাচ্ছি না। তরুণীটি নিজের মনে মনে প্রশ্নগুলো বলে গেল, তারপর সে নিজেই দিল তার উত্তর। তরুণী বলল, আমি এই দার্জিলিং শহরেই থাকি। আমি বললাম, এখানেই? তরুণী বললেন, হ্যাঁ, এখানে মানে একটু কাছে, এইদিকে একটু ঘুরতে এসেছিলাম। আমি বললাম, এত রাতে ঘুরতে? তরুণী বলল, হ্যাঁ, মানে লুকোচুরি খেলাও তো ঘোরার মধ্যেই পড়ে, তাই না? তারপর হঠাৎ দেখলাম এই বাড়িতে আলো জ্বলছে। তাছাড়া আমি আপনাদের অপরিচিত হলেও আপনারা কিন্তু আমার অপরিচিত নন। আমি আপনাদের দুপুরে এখানে আসতে দেখেছি। আমি বললাম, আপনি দেখেছেন? সে বললে, হ্যাঁ। আমি বললাম, কখন দেখলেন? তরুণী বলল, যখন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আপনারা চারজন ওই তিব্বতীটার আর রণ বাহাদুরের সঙ্গে সঙ্গে ম্যালের দিক থেকে এই পাহাড়ে আসছিলেন, তখন আপনাদের দেখেছি। আপনারা আমাকে দেখেননি, কিন্তু আমি ছিলাম আপনাদের পেছনে। আমি দেখেছি আপনাদের আসতে। আর আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে অরিন্দমও ছিল। এবার প্রশ্ন করল বিনয়, বলল, অরিন্দম সে কে? তরুণী বললে, আরে অরিন্দম বড়ুয়া, আসামের একটা স্টেটের রাজকুমার। সকলে বলে তাকে কুমার অরিন্দম। তাছাড়া আমি তো একা ছিলাম না, জীবন চৌধুরীও ছিল আমার সঙ্গে। তাকেও দেখেননি, তাই না? কথাগুলো বলতে বলতে সহসা চুপ হয়ে গেল তরুণী। মনে হলো কি যেন সে ভাবছে। তার শুভ্র ললাটে চিন্তার একটা রেখা স্পষ্ট হয়ে উঠল। তারপরই হঠাৎ যেন কান পেতে কি শোনবার চেষ্টা করছে তরুণী, এবং বলছে, আপনারা কিছু শুনতে পাচ্ছেন না? আমি বললাম, শুনতে কই, না তো। তরুণী আশ্চর্য, বলে, সত্যি শুনতে পাচ্ছেন না? জুতোর শব্দ। বিনয় বলে, কার জুতোর শব্দ? তরুণী বলে, কার জুতোর শব্দ তা তো আমি জানি। ওটা অরিন্দমের। হ্যাঁ হ্যাঁ, ওটা অরিন্দমেরই জুতোর শব্দ। সে নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি এখানে এসেছি। তরুণীর কথা শেষ হলো না। বন্ধ দরজার গায়ে করাঘাত শোনা গেল, স্পষ্ট শোনা গেল, একবার, দুবার, তিনবার। আমি দরজা খুলতে যাচ্ছিলাম, কিন্তু তরুণী সঙ্গে সঙ্গে বাধা দিল। আরে আরে আরে, কি করছেন? খুলবেন না, খুলবেন না, দয়া করে দরজা খুলবেন না। অরিন্দম এসেছে, ও আমাকে হত্যা করবে। ওর চোখে আমি হত্যার সংকল্প দেখেছি। দরজার গায়ে আবার করাঘাত, একবার, দুবার, তিনবার। আমি ইতস্তত দাঁড়িয়ে। তরুণটি আবার বলে,
খুলবেন না, দরজা খুলবেন না। জীবন সে রাত্রে বুঝতে পারিনি দরজা খুলে দিয়েছিল। না না না, আপনারা খুলবেন না। এবার আমি বললাম, আপনি শান্ত হন, আমরা দরজা খুলব না। তাছাড়া আমরা 4 জন এখানে, আপনাকে কেউ হত্যা করতে পারবে না। আমাদের মুখের কথা শেষ হলো না, সহসা দড়াম করে ঘরের দরজাটা খুলে গেল। একটা তীক্ষ্ণ হিম শীতল হাওয়া শো শো করে যেন ঘরের মধ্যে এসে ঢুকল। ঘরের আলোটা তপ করে নিভে গেল। চোখের পলকে যেন সব ঘটে গেল। অন্ধকার, সূচিভেদ্য অন্ধকার মুহূর্তে আমাদের গ্রাস করল। আর সেই অন্ধকারে নারী কণ্ঠের একটা দীর্ঘ চিৎকার জেগে উঠে আবার বাতাসে মিলিয়ে গেল। বিনয় ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, আর হাতড়ে হাতড়ে ঘরের মধ্যে ফায়ার প্লেসের ওপরে যে টেবিল ল্যাম্পটা জ্বলছিল সেটা আবার জ্বালিয়ে দেয়। তারপর আমরা সবাই অবাক, তরুণী সে কই? তরুণী তো ঘরের মধ্যে নেই। আমরা সবাই পরস্পরের মুখ চাওয়াচাই করছি। অনেকক্ষণ কারোর মুখে কথাই সরল না। আমরা যেন বোবা হয়ে গিয়েছি ক্ষণকালের মধ্যে। আমাদের মধ্যে সবারই বুদ্ধি ও লোভ পেয়েছে, কিন্তু আশ্চর্য, কেউ কাউকে প্রশ্নও করিনি একটাও। প্রথম প্রশ্ন করলো অলো। বলল, আলোটা হঠাৎ নিভে গেল কি করে রে? আমি বললাম, তাই তো, আলোটা নিভল কি করে? অনেকক্ষণ পরে বিনয় প্রথম কথা বলল, আচ্ছা, দরজাটা তো বন্ধ ছিল। আমি নিজে ভদ্রমহিলা ঢোকার পর বন্ধ করেছিলাম, তাহলে সেটা খুলল কে? আলোক বলে, তুই নিশ্চয়ই ঠিক করে লাগাসনি। বিনয় এবার বিরক্ত হয়, বলে, লাগাইনি মানে? আমি নিজে লাগিয়েছি। আশ্চর্য, আমার তো স্পষ্ট মনে আছে। তারপরও বাকি রাতটুকু আমরা অনেক কথাই বলা বলি করলাম, কিন্তু সেই তরুণীর কথা কেউ একবারও যেন ভুল করেও উচ্চারণ করলাম না। ভোর হলো। গিরি এসে ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, চা আনবো? আমরা সবাই সম্মতি জানালাম। গিরি চলে গেল। চা পানের পর সকলেই চুপচাপ বসে আছি। বাইরে তখনও প্রবল বেগে বৃষ্টি ঝরেই চলেছে, আর সেই বিরামহীন এলোমেলো হাওয়া। আর কি প্রচণ্ড শীত! হাড়ের মধ্যে পর্যন্ত যেন ঠান্ডা দাঁত বসাচ্ছে, কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সুধাংশুই হঠাৎ কথাটা বলে, এখানে তো অনেক হোটেল আছে, আর এ সময় ভিড়ও থাকে না, চল না আমরা হোটেলে চলে যাই। বিনয় আরাম করে শয্যায় কম্বল মুড়ি দিয়ে চুরুট টানছিল, আর আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি বললাম, তাকাচ্ছিস কি? একটা হোটেল খুঁজে বার করতে কি এমন কষ্ট শুনি? বিনয় বলে, ভয় পেয়েছিস বুঝি? আমি বললাম, দেখ বিনয়, সবসময় ইয়ার্কি কিন্তু ভালো লাগে না। সারা রাত ঘুম হয়নি, মাথাটা ঝিমঝিম করছে। বিনয় বলে, তুই ভয় পেয়েছিস সুধা, ঢাকবার চেষ্টা করিস না, লাভ নেই। সুধা অর্থাৎ সুধাংশু আবার বলে, পেয়ে থাকি তো পেয়েছি, মোট কথা এ বাড়িতে আর নয়, আজ এ বাড়িতে আমি থাকবো না। তো কেন? সত্যি করে বল তো, তুই কি মনে করিস কালকের ব্যাপারটা? ভৌতিক কিছু? এমন জলজ্যান্ত একটা মেয়ে আমরা 4 জন যাকে দেখেছি, আমি তোকে হলপ করে বলতে পারি। আর যাই হোক, কালকের ব্যাপারটা ভৌতিক কিছু নয়। ভৌতিক তো নয়ই, র্যাদার ইন্টারেস্টিং, রীতিমতো যাকে বলে রোমাঞ্চকর। তাই অন্তত ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখে তোরা সকলে চলে গেলেও এ বাড়ি ছেড়ে আমি কিন্তু যাচ্ছি না। সুধাংশু বলে, যাবি না মানে? বিনয় বলে, না রে, আমি যাব না। বিনয় বলে, লজ্জা করছে না তোদের? হ্যাঁ হ্যাঁ রে সুধা, 4 জোয়ান পুরুষ আমরা, একটা মেয়ে, তা সে ভূত হোক বা পেতনি হোক, তার ভয়ে পালিয়ে যাব? এই শিশির, অলোক, তোরাও কি চলে যেতে চাস? আমরা সবাই চুপ। সত্যিই তো পৌরুষে আঘাত হানছে রীতিমতো বিনয়ের কথাগুলো।
অগত্যা সুধাংশুকে মত দিতেই হলো। আমরা থেকে গেলাম সবাই। দুপুরের দিকে ঘণ্টা দুই বৃষ্টি থেমেছিল, কিন্তু সন্ধ্যা থেকে আবার শুরু হলো বৃষ্টি। তবে হাওয়াটা আজ একটু কম। কিন্তু হাওয়া কম হলে কি হবে, ঠান্ডা বেশ জমিয়ে দিচ্ছিল। ফায়ারপ্লেসের আগুনেও যেন ঘর গরম হচ্ছিল না। রাত 8টা নাগাদ সবাই খাওয়া দাওয়া চুকিয়ে জুত করে বসলাম কম্বল মুড়ি দিয়ে ফায়ারপ্লেসের চারিদিকে। বাইরে সমানে বৃষ্টি ঝরছে। রাত বাড়তে থাকে। আমাদের তাস খেলাও বেশ জমে ওঠে। তাস খেলতে খেলতে বুঝি ভুলেই গিয়েছিলাম কখন কটা বাজে। হঠাৎ বিনয় বলে, আহ, 1 কাপ কফি হলে মন্দ হতো না বল? বলেই হাত ঘড়ির দিকে তাকালো। রাতটা অনেক হলো বুঝলি, আরে 12টা। সঙ্গে সঙ্গে ধক করে উঠল আমাদের সকলের বুক। গতরাতে ঠিক এর আধ ঘন্টা পরে রাত 12:30টায় দরজায় ধাক্কা পড়েছিল। সঙ্গে সঙ্গে চেতনা, অনুভূতি যেন কি অবশ্যম্ভাবী প্রত্যাশায় শিরশির করে উঠল। আলোক বলে, চিন্তা করিস না, কফি রেডি, তবে ব্ল্যাক কফি। ওই যে ফায়ারপ্লেসের পাশেই কেটলিতে। শিশির কাপগুলো নিয়ে আয় না পাশের ঘর থেকে। শিশির উঠে গেল, পাশের ঘর থেকে কাপগুলো নিয়ে আসলো। গরম গরম ব্ল্যাক কফি বেশ আরাম করে আমরা খেলাম। কাল রাতে প্রায় ঠিক এমনি সময়ে দরজায় ধাক্কা পড়েছিল। বিনয় বলল কথাটা। বিনয়ের কথাটা শেষ হলো না। সত্যি সত্যি আজও দরজায় ধাক্কা পড়ল। সবাই আমরা চমকে উঠলাম। 1বার, 2বার, 3বার দরজায় সত্যি সত্যি করাঘাত হচ্ছে। শোনা গেল কালকের সেই নারী কণ্ঠের অবিকল কথা, শুনছেন? দরজাটা খুলুন না, শুনছেন? খুলুন দরজাটা, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বিনয় আবার উঠে পড়ে। সুধাংশু তার জামাটা চেপে ধরে, বলে, না না বিনয়, না। বিনয় বলে, আহ সুধা, ছাড় তো। বলে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেয় বিনয়। তারপর দরজাটা খুলে দেয়। সঙ্গে সঙ্গেই এক ঝলক হিমকণাবাহী ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢোকে। আর সেই সঙ্গে ঢোকে কাল রাত্রের সেই তরুণী। বিনয় দরজাটা সঙ্গে সঙ্গে খিল তুলে দেয়। সেই গত রাতের মতোই সর্বাঙ্গ সিক্ত, মাথায় গুণ্ঠন, কপাল পর্যন্ত সেই সাদা ক্রেপ সিল্কের শাড়ি পরনে। তিনি বললেন, আপনারা সবাই জেগে আছেন দেখছি। বলতে বলতেই সোজা এসে আমাদের যেন কত পরিচিতির মতো চেয়ার টেনে ফায়ারপ্লেসের সামনে বসল। আমরা সবাই নির্বাক চেয়ে আছি ওরই দিকে। নিশ্চয়ই আপনারা ভেবেছিলেন, তাই না, যে আজ রাত্রেও আমি আসব? তরুণী মৃদু হেসে কথাগুলো বলল। আর বলল, আমি তো প্রতি রাতেই আসি, কিন্তু দরজাটা খোলা পাই না, কে যেন ভিতর থেকে আটকে রাখে। এমন ভয় করে অরিন্দম যে সবসময় আমার পিছন পিছন আসে। আমি তো জানি সে আসে, এসে আমাকে ধরে নিয়ে যাবার চেষ্টা করে, আর আমি তখন দৌড়াই, প্রাণ ভরে দৌড়াই। আমি প্রশ্ন করলাম, কেন আপনি দৌড়ান? তরুণী বলল, কেন দেখেননি আপনারা ওর দু চোখে সেই নিষ্ঠুর হত্যার লিপ্সা? সুধাংশু বলল, হত্যা? তরুণী বলে, হ্যাঁ হত্যা। ও আমায় হত্যা করবে, যেমন করে হত্যা করেছে ও আমার আগে পিয়ারিকে। পিয়ারি বানু, পিয়ারি বানু, চেনেন না তাকে? সত্যিই তো, আপনারা চিনবেন কি করে? পিয়ারি মানে ওর নাম হচ্ছে পিয়ারি বানু। মেটিয়াবুরুজে থাকতো। ওদের কোনো এক পূর্বপুরুষ নাকি নবাব ছিল। কি সুন্দর দেখতে পিয়ারা, ঠিক যেন কাচের পুতুল। মেয়েটি যেমন সরল তেমনি নিরীহ। ভালোবাসার ভান করে ওই শয়তান অরিন্দম নিয়ে এসেছিল তাকে এখানে। তারপর এক রাত্রে। কথাটা বলতে বলতে হঠাৎ করে থেমে গেল তরুণী। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকায়। তারপর ফিসফিস করে বলে, জানেন, এক রাত্রে তাকে ওই পাহাড়ের নিচেও ফেলে দেয়, খাদে। সেই খাদের মধ্যে। আপনারা ভাবছেন তো আমি কি করে জানলাম? আরে আমি যে দেখেছি। তার মাথাটা কি ভীষণভাবে থেতলে গিয়েছিল। উফ, কি রক্ত!
সমস্ত শরীরটা একেবারে তাল গোল পাকিয়ে গিয়েছিল। কথাটা বলতে বলতেই দুহাতে মুখ ঢাকল তরুণী। কাঁপছে তরুণীর সমস্ত দেহ। হঠাৎ তরুণী মুখ থেকে হাত সরালো, তারপর বলল, তখন যদি জানতাম ওই শয়তানটা পিয়ারাকে অমন নিষ্ঠুরভাবে হত্যা করবে, তাহলে আমি কি ওর মিষ্টি কথায় ভুলতাম? কিন্তু ও কি আপনারা শুনতে পাচ্ছেন সেই জুতোর শব্দ? হ্যাঁ, জুতোর শব্দ। ওটা নিশ্চয়ই অরিন্দম আসছে। তরুণীর কথা শেষ হলো না। দরজায় সত্যি সত্যি করাঘাত পড়ল। একবার, দুবার, তিনবার। আমরা সকলেই বন্ধ দরজার দিকে তাকাই। সেই ধাক্কায় আমরা স্পষ্ট দেখতে পাই দরজার পাল্লা দুটো নিজে থেকেই হঠাৎ করে খুলে গেল। তরুণী অবাক হয়ে আমাদের কাছে ভয়ার্ত কণ্ঠে করুণা ভিক্ষা করছে, খুলবেন না আপনারা, খুলবেন না, দরজাটা খুলবেন না প্লিজ, ওটা অরিন্দম। কিন্তু আমরা যেন সবাই বোবা হয়ে গেছি। হাতে পায়ে দেহে যেন কোনো শক্তি নেই, নড়বার শক্তি নেই। দেখছি কেবল চেয়ে চেয়ে দরজাটা কেঁপে কেঁপে উঠছে। দরজাটা অকস্মাৎ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকলো একটা হিম তীক্ষ্ণ হাওয়া। শোষো শব্দে ঘরে এসে ঢুকলো। সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল আলোটা। চারিদিক হয়ে গেল অন্ধকার। কিন্তু আলোটা নিভে যাওয়ার আগে স্পষ্ট মুহূর্তের জন্য আমি দেখতে পেলাম একটা লম্বা, বলিষ্ঠ, অত্যন্ত সুপুরুষ। তার পরনে গরম স্যুট আর বর্ষাতে সে এসে ঢুকলো এই ঘরটায়। তারপর দেখলাম সেই দীর্ঘকায় ছায়ামূর্তি ভীত ও সন্ত্রস্ত সেই তরুণীর হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এবং বিনয় তখন যুবককে যেতে দেবে না বলে ছুটে গিয়ে তার পথ আটকে দাঁড়িয়েছে। অন্ধকার, অন্ধকার, চারিদিকে শুধু নিচ্ছিদ্র অন্ধকার। তার মধ্যে শোনা গেল সেই তরুণীর ভীত করুণ কণ্ঠস্বর, অরিন্দম, না না, ছাড়ো, আমায় ছাড়ো। মুহূর্তের সেই বিহ্বলতা কেটে যাবার পর পুনরায় আলোটা জ্বালাতেই দেখি ঘরের মধ্যে তরুণী নেই। পূর্বে রাত্রের মতো সে অন্তর্হিতা হয়েছে, কিন্তু বিনয় কোথায়? বিনয় তো ঘরে নেই। সঙ্গে সঙ্গে আঁতকে ওঠে অলোক, সুধাংশু, শিশির। তারা যেন বোবা বিহ্বল হয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি ঘোরাচ্ছে। আমি বললাম, হ্যাঁ রে, বিনয় কোথায়, বিনয়? এতক্ষণে সুধাংশু কথা বলে, সত্যি তো, বিনয় কোথায় গেল? আমি খোলা দরজাপথে ছুটে বের হয়ে যাই, চিৎকার করে ডাকতে থাকি, বিনয়, বিনয় বলে। বাইরে বৃষ্টি তখন থেমে গেছে এবং ভাঙা ভাঙা মেঘের ফাঁকে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। বৃষ্টি ধৌত দার্জিলিং শহরে সে এক ফালি চাঁদের ম্লান আলো একটা বিষণ্ণ আলো ছায়ার সৃষ্টি করেছে। চিৎকার করে আমি বিনয়ের নাম ধরে ডেকেই চলেছি। হঠাৎ দেখতে পেলাম কারা যেন উঁচু পাহাড়ের দিকে উত্তরমুখ ছুটছে। প্রথমে দুজন, তার পিছনে একজন। বুঝলাম ওটাই বিনয়। আমিও ছুটছি প্রাণপণে, ওকে আটকাতে হবে। চিৎকার করে ডাকি বিনয়ের নাম ধরে বারবার, ওরে তুই দাঁড়া, শোন বিনয়, শোন। কিন্তু সর্বনাশ, সামনে দেখি কোনো রাস্তা নেই। কিন্তু আমি জানি আমাকে এগোতেই হবে বিনয়কে ধরার জন্য। কোনো অঘটন ঘটে যাওয়ার আগে বিনয়কে আমার আটকাতেই হবে। বিনয়ের নাম ধরে ডাকতে ডাকতে আমি উঁচু নিচু এবড়ো খেবড়ো অজানা রাস্তা দিয়ে প্রাণপণে ছুটে যাচ্ছি। সামনে তাকাতেই দেখলাম হঠাৎ দুজন খাদের মধ্যে মিলিয়ে গেল। সাথে শোনা গেল সামান্য একটু চিৎকার, তার মধ্যে ছিল নারী কণ্ঠের আর্তনাদ। তার পর মুহূর্তে বিনয়ও ঝাঁপিয়ে পড়ল নিচের খাদে। আবার সেই তীক্ষ্ণ শেষ মৃত্যু আর্তনাদ শুনলাম আমি। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই, দুহাতে চোখ ঢাকি।
মনে হয় যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আমি যেন দম নিতে ভুলে গেছি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ সুধাংশু আর অলোকের ডাকে সম্বিত ফিরল। তার পেছনে পেছনে শিশির চিৎকার করতে করতে আসছে, ওরে তোরা কই কই, বিনয়কে পেলি? বিনয়, বিনয়! আমার গলাটা যেন বন্ধ হয়ে আসছে, আমি কথা বলতে পারছি না। ওরা আমায় জিজ্ঞেস করছে বিনয় কোথায়। আমি কোনো কিছু বলার মতো অবস্থাতেই নেই। অনেক কষ্টে বললাম, একটু আগে বিনয় খাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ওরা সবাই আঁতকে উঠে বলল, সে কি? দুজনার কণ্ঠ থেকে একটাই আর্তনাদ বেরিয়ে আসলো। আমি বললাম, হ্যাঁ রে, বিনয় এইমাত্র আমার চোখের সামনে খাদের মধ্যে লাফিয়ে পড়েছে। আমি কিছুই করতে পারলাম না, আমি পৌঁছাতেই পারলাম না বিনয় পর্যন্ত। পরের দিনই আমরা দার্জিলিং শহর ত্যাগ করলাম। বিনয়ের রক্তাক্ত দেহ, চূর্ণ বিচূর্ণ মাংসপিণ্ড পড়ে রইল সেই ভয়াবহ খাদের তলায়। সেটাকে আর তোলা হলো না। বিকেলের দিকে ট্রেন ছাড়ছে। বিষণ্ণ মনে তিন বন্ধু একটা ফার্স্ট ক্লাস কামরায় বসে আছি। বাতাসিয়া লুপ ধরে ট্রেন চলছে। পশ্চাতে একটু একটু করে পাহাড়ের গায়ে গায়ে ইতস্তত ছড়ানো বিক্ষিপ্ত দার্জিলিং শহরটা মিলিয়ে যাচ্ছে। চারজনে একসঙ্গে কত ফুর্তি করে 15টা দিন দার্জিলিংয়ে কাটাবো বলে আসলাম। আজ তিনজন ফিরে চলেছি, চারজনের একজন নেই। ঘুম স্টেশনে একসময় এসে ট্রেনটা থামলো। হঠাৎ ক্যাচ করে দরজাটা খুলেও গেল। উঠল এক চেকার। চেকারটার সঙ্গে 3 দিন আগে আমাদের আলাপ হয়েছিল। তখন কথায় কথায় আমরা বলেছিলাম আমরা এখানে দিন 15 থাকতে এসেছি। আমাদের দেখে ভদ্রলোক প্রশ্ন করলেন, বললেন, এদিকে কোথায় যাচ্ছেন? অলোক বলল, আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি শুনে ভদ্রলোক অবাক হলেন। বললেন, আপনাদের তো দিন 15 থাকার কথা ছিল, থাকতে পারলেন না বুঝি? খুব ঠান্ডা তাই না? এই সময়ে এখানকার ঠান্ডাটা একটু বেশিই পড়ে। বাইরের লোকেদের থাকাটা একটু দুষ্কর, আমাদের তো থেকে অভ্যাস হয়ে গেছে, বহুদিনের ব্যাপার। অলোক ভয়ার্থ গলায় বলল, উই হ্যাভ লস্ট আওয়ার ফ্রেন্ড। ভদ্রলোক অবাক, বলল, লস্ট? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার বলুন তো, কোনো দুর্ঘটনা? আমি তখন গত 2 রাতের ব্যাপারটা সমস্ত খুলে বললাম মিস্টার সিংকে। তিনি সমস্ত শুনে বললেন, বলেন কি, আপনারা হিল্লুকে ছিলেন? আমি বললাম, হ্যাঁ। ভদ্রলোক বেশ বিস্ময় নিয়ে বললেন, কিন্তু কার পরামর্শে ওখানে উঠতে গিয়েছিলেন আপনারা? আপনাদের কেউ বাধা দেয়নি? আমি বললাম, না তো। উনি বললেন, একটা কথা জিজ্ঞেস করি, আপনারা ওখানে যাওয়ার পারমিশন পেলেন কি করে? আমি তাকে উলং থাপার কথা সমস্ত জানালাম। তিনি বললেন, বুঝেছি, আপনারাও তাহলে উলং থাপার ট্র্যাপে পা দিয়েছিলেন। আমি বললাম, কিন্তু লোকটা কে? তিনি বললেন, তা তো জানি না, শুধু এটুকু জানি এ মিস্টেরিয়াস পার্সন এই ট্রেনের যাত্রীদের ভুলিয়ে ভালিয়ে ওই বাড়িতে নিয়ে তোলার চেষ্টা করে। তাকে আমি চোখে কখনো দেখিনি, তার কথা শুনেছি এবং এদিকের অনেকেই জানে তার এই ভুলিয়ে সেখানে নিয়ে যাওয়ার ঘটনা। আমি বললাম, মানে? ভদ্রলোক বললেন, সব ব্যাপারটাই মিস্টেরিয়াস, বললাম তো আপনাদের। শিশির এতক্ষণ চুপ ছিল। সে বললেন, তাহলে মিস্টার সিং, আমাদের আগেও মিস্টার থাপা কাউকে না কাউকে ট্র্যাপে ফেলে হিল্লুকে নিয়ে গিয়েছে? চেকার ভদ্রলোক বললেন, হ্যাঁ, প্রতিবারই একটা না একটা দুর্ঘটনাও ঘটেছে। আমি বললাম, দুর্ঘটনা? তিনি বললেন, হ্যাঁ, আগে তো 3 বার শুনেছি, আপনাদের নিয়ে 4 বার হলো।
আমি বললাম, 4বার বলতে? তিনি বললেন, মিস্টার থাপা যতবারই কয়েকজনকে ট্র্যাপে ফেলে হিলনুকে নিয়ে গেছেন, ততবারই একজন না একজন কেউ সেখানে মারা গেছে। চেকার ভদ্রলোক অর্থাৎ মিস্টার সিং বললেন, আচ্ছা মশাই, আপনারা তো শুনেছেনই বাড়িটায় ভূতের উপদ্রব আছে, তা সত্ত্বেও আপনারা সেখানে গিয়ে উঠলেন কেন? আমি বললাম, এটাই তো একটা পিকিউলিয়ার ব্যাপার মশাই। ভদ্রলোক ভূতের কথা বলেন অথচ কিন্তু আসল ঘটনা তিনি কাউকেই বলেন না। আমি বললাম, আচ্ছা মিস্টার সিং, আপনি ব্যাপারটা জানলেন কি করে? তিনি বললেন, আমার এক বিশেষ বন্ধুকেও তিনি ট্রেনে ওই বাড়িটার কথা বলেছিলেন। বন্ধুটি আমার গোয়ার গোবিন্দ, যাবেই সেখানে ভূতের সঙ্গে মোলাকাত করতে। আমি শেষ পর্যন্ত যেতে দিইনি। মিস্টার সিংয়ের মুখেই আমরা 3জন শুনলাম ওই বাড়ির রহস্যের গল্প। সেই ইতিহাস বড়ই করুণ আর বীভৎস। মিস্টার সিং বলেছিলেন, অরিন্দম বড়ুয়া আসামের দিকের কোনো এক ছোটোখাটো স্টেটের কুমার বাহাদুর। সাধারণত ধনীপুত্রদের যে সমস্ত দোষ দেখা যায়, চরিত্রের অরিন্দমের সব ছিল। তা সত্ত্বেও লোকটার যে বিশেষ কতগুলো আকর্ষণ ছিল, তাইতেই অনেক মেয়ে তার প্রতি আকৃষ্ট হতো। যেমন উঁচু লম্বা সুশ্রী রাজকীয় চেহারা, তেমনি লোকটার গান বাজনায় ছিল অপূর্ব দক্ষতা। সেই গান বাজনা, চেহারা আর অর্থের আকর্ষণে বহু মেয়ে তার জীবনে এসেছে, এবং একবার যারা তার জীবনে এসেছে তাদের নিঃশেষ করে দিয়েছে ওই শয়তানটা। আসল কথা, অরিন্দমের ওটাই ছিল বিলাসিতা। কিন্তু এই বিলাস পর্বের শেষটা ছিল বড়ই করুণ। যে নারী তার জীবনে আসত, কিছুদিন বাদে নির্মমভাবে তাকে হত্যা করা হতো, এবং তার এই বীভৎস কর্মে সহায়ক ছিলেন একজন রামরতন মিশ্র। তিনি ছিলেন অরিন্দমের এক প্রকার বন্ধু। রামরতনই সন্ধান দিত নিত্য নতুন মেয়ের, আর তাদের সঙ্গে যোগাযোগ ঘটাত। কিন্তু বিধাতার বিচিত্র বিচার, বুঝেছেন? অবশেষে রতনের অজান্তেই তার বোন নির্মলার ওপর পড়ে অরিন্দমের দৃষ্টি। ক্রমশ রামরতনের অজ্ঞাতেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গাঢ় হয়। কারণ তো আগেই বলেছি, অরিন্দমের একটা দুর্বার আকর্ষণ শক্তি ছিল। অনেক দিন পর্যন্ত রামরতন কিছুই জানত না। রামরতন এদিকে আরেকটি মেয়ের সন্ধান আনে, লখনৌয়ের নবাব পরিবারের মেয়ে। তারা থাকতো মেটিয়া বুরুজে। মেয়েটির নাম পিয়ারা বানু। অপূর্ব সুন্দরী মেয়েটি। এক গানের আসরে অরিন্দমের সঙ্গে পিয়ারির আলাপ হয়েছিল। পিয়ারি তখন অরিন্দমের রূপে গুণে মুগ্ধ। দেখতে দেখতে দুজনের মধ্যে আলাপ জমে ওঠে। পিয়ারি একদিন রাত্রে অরিন্দমের সাথে গৃহত্যাগ করে। নতুন মেয়ে এলো বটে অরিন্দমের জীবনে, কিন্তু কেন জানি না অন্যবারের মতো অরিন্দম তার প্রণয়িনী রামরতনের বোন নির্মলাকে ভুলল না, হত্যাও করল না। হয়তো কে জানে, খেলতে খেলতেই একদিন ওই পাষণ্ড নির্মলাকে ভালোই বেসে ফেলেছিল হয়তো। যাই হোক, অরিন্দম দুর্ঘটনার কিছুদিন আগে ওই হিলনুক বাড়িটা দার্জিলিংয়ে কিনেছিল। পিয়ারি বানুকে সে নিয়ে এসেছিল সেই হিলনুকেই, নভেম্বরের গোড়ার দিকে। এদিকে কেমন করে জানি নির্মলা ব্যাপারটা টের পায়। নির্মলাও সোজা মেয়ে নয়, সেও চলে এসেছিল দার্জিলিংয়ে। তারপর প্রশ্নটা করলাম আমি উদ্গ্রীবভাবে। মিস্টার সিং বললেন, তারপর এদিকে যা হবার হয়েছে। রামরতন ইতিমধ্যেই জানতে পেরেছে তার বোনের সমস্ত কথা। সেও এসে হাজির হয়েছিল দার্জিলিং শহরে। পিয়ারি বানুর সব শখ মিটে গেছে তখন অরিন্দমের। সে ঠিক করে পিয়ারিকে সে হত্যা করবে, এবং ঘটনাটা ঘটল তাই নিয়েই। আমি বললাম, কীরকমভাবে ঘটল, একটু পরিষ্কার করে বলবেন? মিস্টার সিং বলতে লাগলেন,
সে রাত্রে প্রচণ্ড জল আর ঝড়, ভয়াবহ দুর্যোগ চলছিল। তার মধ্যেই অরিন্দম ভুলিয়ে ঘরের বাইরে নিয়ে যায় পিয়ারিকে, এবং সেই মুহূর্তে নির্মলাও এসেছে অরিন্দমের সঙ্গে দেখা করতে। এতটা বলেই একটু থামলেন মিস্টার সিং। তারপর আবার খানিকক্ষণ কিছু চিন্তা করলেন, তারপরে বলতে শুরু করলেন। পিয়ারিকে যখন আতর্কিতে নিচের খাদে ধাক্কা দিল অরিন্দম, দূর থেকে সমস্ত ব্যাপারটা দেখতে পেয়েছিল নির্মলা। একটা মরণ আর্তনাদ ঝড় জলের মধ্যে মিলিয়ে যায়। অরিন্দম কিন্তু এ ব্যাপারে কিছুই জানতে পারল না। সে পরম নিশ্চিন্তে ওখান থেকে ফিরে এলো ঘরে। সে ঘরে ঢুকতেই দেখল সেখানে বসে আছে নির্মলা। চমকে ওঠে অরিন্দম, বলে, তুমি তুমি এখানে কি করে? ঘরের মধ্যেই বসেছিল নির্মলা। একটা সাদা ক্রেপ সিল্কের শাড়ি তার পরনে ছিল। নির্মলাকে দেখে অরিন্দম ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। সে ভাবল নির্মলা এখানে আসলো কি করে। সে অবাক হয়ে তাকে প্রশ্নও করল, নির্মলা, তুমি এখানে কোথা থেকে? নির্মলার গলা ছিল খুব শান্ত আর স্বাভাবিক। সে বলল, ভাবছ কি করে খবর পেলাম তাই তো? কিন্তু পিয়ারি বানু কই? তারও তো এখানে থাকার কথা। অরিন্দম বলল, পিয়ারি বানু? তুমি কার কথা বলছো? দেখো, এখানে শুধু তুমি আর আমি। নির্মলা বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না তাই তো? বুঝতে পারবে, একটু পরেই সব বুঝতে পারবে, কারণ আমি এখান থেকে সোজা থানায় যাব। এবার চিৎকার করে ওঠে অরিন্দম, বলে, নির্মলা! নির্মলা খুব শান্ত স্বাভাবিক গলায় বলে, আমি সব দেখেছি। অরিন্দম বলে, তুমি কি দেখেছ? সব তোমার চোখের ভুল। এই ঝড় জলের রাত্রিতে তুমি কি দেখেছ তুমি নিজেই হয়তো জানো না। বসো, তোমাকে কফি খাওয়াই। অরিন্দম যখন ভেতরের ঘরে যাওয়ার জন্য উদ্যত, ঠিক সেই সময়ে দরজায় আবার করাঘাত পড়ল। দুজনেই চমকে ওঠে সেই করাঘাতে। অরিন্দম বুঝতে পারে রামরতন এসেছে। সে নির্মলাকে বলে, তুমি পিছনের দরজা দিয়ে বাড়ি যাও, তোমার সঙ্গে আমি পরে দেখা করছি। নির্মলা অনড়, বলে, না, আমি তো এখান থেকে কোথাও যাব না। অরিন্দম বলে, লক্ষ্মীটি, তুমি বুঝতে পারছো না? এটা রামরতন এসেছে, তোমার দাদা। তোমায় এখানে দেখলে এখন কিন্তু বিপদ হয়ে যাবে। রামরতনের কথা শুনে শান্ত হয়ে নির্মলা পিছন দিকের দরজা দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। অরিন্দম সদর দরজা খোলে। সাথে সাথেই ঘরে ঢুকে রামরতন। তার চোখ দুটো রক্তবর্ণ, হাতে পিস্তল। অরিন্দম জানতো না যে রামরতন নির্মলার কথা শুনে এখানে এসেছে। তাই স্বাভাবিকভাবে অরিন্দম জিজ্ঞেস করে রামরতনকে, কি ব্যাপার রামরতন, তুমি এখানে এই দুর্যোগের দিনে? রামরতন শক্ত গম্ভীর গলায় বলে, নির্মলা কোথায়? নির্মলা? অরিন্দম বলে, তুমি কি সব পাগলের মতো বকছো? নির্মলা এখানে কোথায় আসবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? কথাটা বলতে বলতেই অরিন্দম আস্তে আস্তে পেছোতে ঘরের সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারে রামরতন যে অরিন্দম এখন এখান থেকে পালিয়ে বাঁচতে চাইছে। অরিন্দমের মতলবটা বুঝতে পেরেই রামরতন গুলি চালায়, কিন্তু অতিরিক্ত মদ্যপান করে এসেছিল সে, তাই তার লক্ষ্যভ্রষ্ট হয়। সেই অবসরে আলোটা নিভিয়ে দিয়ে অরিন্দম ঘরের বাইরে ছুটে চলে যায়। রামরতন তাকে অনুসরণ করে আর একটার পর একটা গুলি ছুটতে থাকে। নির্মলা বাইরেই দাঁড়িয়েছিল। দাদাকে দেখে সেও ছুটতে শুরু করে। ছুটতে আতর্কিতে সে পাহাড়ের কিনারায় এসে পড়ে এবং সামলাতে না পেরে নিচে পড়ে যায়। শিশির বলে ওঠে, তারপর কি হলো? অরিন্দমেরই বা কী হলো? মিস্টার সিং বলেন, রামরতনের গুলি খেয়ে অরিন্দমও পড়ে যায় খাদের মধ্যে, কিন্তু রামরতনের কি হলো সেই সংবাদ কারুর জানা নেই, কারণ তারপর কেউ তাকে দেখেইনি। তার কি হলো কেউ বলতেও পারে না।
তারপর থেকেই বাতাসিয়া লুপ ট্রেনে একজনকে দেখা যায়, তার নাম উলং থাপা। আর তার একটাই চেষ্টা, কাউকে সে কিভাবে বুঝিয়ে শুনিয়ে হিলনুকে নিয়ে যাবে, সেখানে তুলবে আর তার মৃত্যু ঘটাবে। এবার চুপ থাকতে না পেরে প্রশ্নটা আমি করলাম, কিন্তু কেন? কে সে? কি তার উদ্দেশ্য? আপনারা এখনো বুঝতে পারেননি? ও তো উলং থাপা নয়, ও তো রামরতন। আমি বললাম, সে কি? মিস্টার সিং বললেন, হ্যাঁ, আজও তাই একটা উন্মাদ প্রতিহিংসার তাড়নায় সে মানুষকে হত্যার ফাঁদ পেতে তার মধ্যে ঠেলে দেবার চেষ্টা করে বেড়ায়। কারণ সে জানে আজও অরিন্দমের আত্মা ওখানে ঘুরে বেড়ায়, আজও অরিন্দম নির্মলাকে খুঁজেই বেড়াচ্ছে। রামরতন হয়তো আর বেঁচে নেই বা থাকতেও পারে, কিন্তু আমার মনে হয় ওটা রামরতনের প্রেত, সেই হচ্ছে উলং থাপা। আমি চিৎকার করে বললাম, কি বলছেন আপনি মিস্টার সিং? মিস্টার সিং অত্যন্ত ধৈর্য ধরে গম্ভীরভাবে বললেন, নচেৎ তার সন্ধান আমি পাই না কেন? আমি বললাম, আপনি? তিনি বললেন, হ্যাঁ, আজ 4 বছর ধরে আমি তাকে খুঁজছি, কিন্তু তিনি তো কখনো আমার সামনে আসেন না। শিশির তখন অদ্ভুতভাবে মিস্টার সিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি তাকে খুঁজছেন কেন? তখন মিস্টার সিং অদ্ভুত একটা হাসি হেসে বলে, কারণ আমার আসল নাম আলী বেগ, মিস্টার সিং নয়। আমার বোনের নাম পিয়ারা, পিয়ারা বানু। কথাটা বলতে বলতেই ভদ্রলোক উঠে গেলেন এবং চলন্ত গাড়ির দরজা খুলে নেমে গেলেন। আমি তাড়াতাড়ি উঠে খোলা জানলার কাছে ছুটে গিয়ে চিৎকার করে বললাম, মিস্টার সিং, আলী বেগ, মিস্টার সিং। কিন্তু কোথায় আলী বেগ? অন্ধকার পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে বাতাসিয়া লুপ ট্রেনটি তখন ঝিকঝিক ঝিকঝিক করে এগিয়ে চলেছে সামনে অন্ধকারের দিকে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।